ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই মানববন্ধনের তাৎক্ষণিক সমাবেশের জনাব সভাপতি, সমাবেশে উপস্থিত জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা আব্দুল হালিম, জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ আব্দুর রব সহ মহানগরী উত্তর ও দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে 5 দফা দাবি আদায়ের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। 5 দফা ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরেছেন। তার মধ্যে একটি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা। কারণ এর আইনি ভিত্তি যদি দেয়া না হয় তাহলে 18 কোটি মানুষ আসামির কাঠ গড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। সে কারণে এটার আইনি ভিত্তি দিতে হবে। এটার আইনি ভিত্তি না দিয়ে ভবিষ্যতের বাংলাদেশের জন্য কোনো কার্যক্রম হতে পারে না। জুলাই সনদের আইনি ভিত্তির পরে জুলাই সনদের ভিত্তিতেই একটি জাতীয় নির্বাচন এদেশের মানুষের প্রাণের দাবি। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবার জন্য লেভেল প্লেইং ফিল্ডের দাবি আমাদের রয়েছে। সরকার ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে কোনো একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন। তারা ভারসাম্যপূর্ণ অবস্থায় নেই, ন্যায়ের জায়গায় তারা দাঁড়িয়ে থাকতে পারছেন না। তারা যদি একটি সুষ্ঠু নির্বাচন দিতে চান তাহলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমাদের দাবি হচ্ছে যারা বিগত 15 বছর মানুষ খুন করেছে, লুটপাট করেছে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিতে জড়িত হয়ে পড়েছিল, বিরোধী দলকে নির্মমভাবে খুন করেছে, আয়না করে নিয়েছে, যারা এদেশের মানুষকে একটা বৃহৎ কারাগারে 15 বছর বন্দী রেখেছিল, বরং ওই ছোট কারাগারের চেয়ে ছোট কারাগারে যারা ছিল তখন তারা নিরাপদ ছিল, গ্রেপ্তারের ভয় ছিল না। বাকি 18 কোটি মানুষের প্রতিনিয়তই গ্রেপ্তারের ভয় ছিল। এই ধরনের একটি আতঙ্কের দেশে পরিণত করেছিল বাংলাদেশকে। এই সব খুনি, লুটেরা, গণতন্ত্র হত্যাকারী, অর্থ পাচারকারী, এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে তাদের বিচার দৃশ্যমান করতে হবে। এটা আমাদের দাবি, দেশের জনগণের দাবি। আমরা আজকে ধন্যবাদ জানাতে চাই যে সেনাবাহিনীর মধ্যে যারা এই সব অপকর্মে ওই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছিল তাদেরকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটি আনন্দের বিষয়। আমরা চাই এভাবে সমাজের আনাচে কানাচে বিভিন্ন পর্যায়ে যারা ফাঁসিবাদের দোষর ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা তাদের দোষর ছিল সেই জাতীয় পার্টি 14 দল তারাও গণহত্যার সাথে জড়িত, তারাও লুটপাটের সাথে জড়িত, তারাও অন্যায় অপকর্মের সাথে জড়িত। এই কারণে তাদের বিচারও করতে হবে। এটা আমাদের দাবি। এই সব কাজ সম্পন্ন হওয়ার পরে দেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের ইতিমধ্যে একটি
সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে, সেই তারিখটি রয়েছে, এটা এখনো দৃশ্যমান নয়। আমরা বলতে চাই এই তারিখের আগে এই সমস্ত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। আমরা এটা পরিষ্কার বলতে চাই, এই সব সংস্কার করার পরেও যদি সনাতন পদ্ধতির নির্বাচন থাকে তাহলে দেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো না। 54 বছরে আমরা দেখেছি যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনে দেশের জনগণের প্রায় অর্ধেক জনগণের ভোটের কোনো মূল্য ছিল না, সেগুলো পৌঁছে যেত। যারা বেশি ভোট পেয়েছে তাদের ভোটেরই মূল্যায়ন হতো। এটা একটি বিরাট বৈষম্য। 54 বছর আমরা এই বৈষম্য দেখে এসেছি। আমরা দেখেছি 54 বছরে যেই সব নির্বাচন হয়েছে, এই সব নির্বাচনে এক বা দুটি দল সংসদে একক আধিপত্য বিস্তার করেছিল। অন্য দলের সংসদে কোনো গ্রহণযোগ্য অবস্থান ছিল না, যার কারণে দেশ লুটপাটের ক্ষেত্রে যা ইচ্ছা তাই তারা করেছে। কোনো ধরনের প্রতিবাদের কোনো সুযোগ জনগণের ছিল না। সে কারণে এই পুরাতন সনাতন পদ্ধতির পরিবর্তে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছি। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সকল ভোটেরই সেখানে মূল্য হবে, সকল ভোটেরই সেখানে কদর করা হবে, মর্যাদা থাকবে। মনে করুন একটি দল যদি 1 লাখ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়, তাহলে 80,000 ভোট যিনি পেয়েছেন তার ভোটের কেন মূল্যায়ন হবে না? তারা কি দেশের জনগণ নয়? তারা কি ভোটার নয়? তাদের ভোটের যদি মূল্যায়ন করতে হয় তাহলে আনুপাতিক প্রতিনিধিত্ব এই সিস্টেমে সংসদে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। দল নির্বাচন কমিশনে তালিকা দেবে, ভোটের পরে নির্বাচন কমিশন এবং দল মিলে সংসদ সদস্য নির্ধারণ করবে। এতে করে আরো অনেক কিছু ফায়দা আমরা পাবো। যারা আজকে এই 54 বছরে হুন্ডা গুন্ডা, কালো টাকা, বিভিন্ন ধরনের অনিয়মের মধ্য দিয়ে ভোট কেন্দ্র দখল করে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এগুলো শতভাগ না হলেও একেবারেই কাছাকাছি চলে আসবে, শতভাগের এগুলো কমে যাবে। কারণ যখন একজন প্রার্থী মনে করবে যে নির্বাচন পদ্ধতি এবং আমার দল এমপি ঠিক করবে, সুতরাং আমি কেন আমার এলাকায় কালো টাকা বিলি করব, আমি কেন সন্ত্রাস করব, আমি কেন ঝুঁকি নেব, আমি কেন কেন্দ্র দখল করব, আমি তো জানি না কে এমপি হবে। এই কারণে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, কালো টাকা বন্ধ হয়ে যাবে, লুটপাট বন্ধ হয়ে যাবে, ভোট কেন্দ্র দখল বন্ধ হয়ে যাবে। সেই জন্যই এই পিআর পদ্ধতিতে নির্বাচন আমরা চাচ্ছি। ওনারা বলেন যে এগুলো তো আলোচনার টেবিলে, তো আবার জামাত ইসলামী রাজপথে কেন এগুলো নিয়ে নেমেছে? বাংলাদেশে আপনারা জানেন অতীতে যত নির্বাচন হয়েছে এই সব নির্বাচনে সকল দলই নির্বাচন এবং আন্দোলন একসাথে করেছে। যদি সেটা সঠিক হয় তাহলে আজকে কেন এটা সঠিক হবে না? সম্মানিত ভাইরা, আমরা মনে করি আমাদের 5 দফা দাবি পূরণের মধ্য দিয়ে যদি বাংলাদেশে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, অংশগ্রহণমূলক, পার্টিসিপেটরি নির্বাচন নিশ্চিত করা যায়, তাহলেই এই বাংলাদেশ সৎ বাংলাদেশ হবে, মানবিক বাংলাদেশ হবে, ক্ষুধামুক্ত বাংলাদেশ হবে, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, বেকারত্ব মুক্ত বাংলাদেশ হবে। সন্ত্রাস সেখানে থাকবে না, কোন শক্তির আধিপত্য বাংলাদেশের উপরে কেউ চাপিয়ে দিতে পারবে না। জনগণ তাদের নিজস্ব শক্তি নিয়ে বাংলাদেশের স্বাধীন সত্তাকে বিশ্বের বুকে আবারও তুলে ধরতে পারবে, বাংলাদেশ মর্যাদার আসন অলঙ্কৃত করতে পারবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি এই দেশের জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশকে একটি সাহসী সরকার উপহার দেব, যেই সরকার আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে পরোয়া করবে না, যেই সরকার জনগণের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় জীবন দেবে, রক্ত দেবে, কোন আধিপত্যবাদী শক্তির কাছে
যেই সরকার মাথা নত করবে না, সেই সরকার কায়েমের জন্য এই আন্দোলন আমাদেরকে অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সেই অঙ্গীকার পূরণ করে এই দেশটাকে একটি সত্যিকার অর্থে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার তৌফিক দান করুন, শক্তি দান করুন। এই কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।